আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো আছি। আমি আজকে এই ব্লগটা শেয়ার করার একমাত্র কারণ হলো অনেকেই আমার আ নক করতেছেন, মেসেজ করতেছেন ফ্রেন্ডস, ফ্যামিলি দেন আমার পেজে অনেক ভাইয়া আপুরা আমার কি হইছে? বাট আমি অনেকে রিপ্লাই দিয়েছি, অনেকে দিতে পারিনি। তাই ভাবলাম আজকে এই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এই ব্লগটা কিন্তু আমি অসুস্থর মাঝে কিন্তু টুকটাক কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম। জানি না এত বড় বিপদ আমার জন্য আসবে। যাই হোক আল্লাহর খুশিতে আল্লাহ দিয়েছে। আবার আল্লাহ সুস্থও করছে। আপনাদের সবার দোয়া আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আমি অনেক সুস্থ আছি এখন। তাই ভাবলাম আপনাদের সাথে এই ব্লগের মাঝে শেয়ার করি। আর আমার এই অসুস্থতা আমি এটার জন্য রেডি ছিলাম না যে আমি এরকম অসুস্থ হব। এটা একদমই হঠাৎ। আসলে বিপদ আসে তো বলে কয়ে আসে না। কখন কার বিপদ আসে কেউই জানে না। আল্লাহর খুশিতে আল্লাহই দেয়। তো আমার এই গাছগুলো আমি কিন্তু এই ব্লগটাও আমি দিতে পারিনি। অনেকগুলো ব্লগে জমা হয়েছিল। আমি গত লাস্ট 1 উইক আগে আমার হঠাৎ করে আরকি এই সমস্যাটা দেখা দেয়। তার আগে কিন্তু এই ক্লিপগুলো নেওয়া। তো আমি অনেকগুলো গাছে লাগিয়েছি, চারা গাছ আরকি বাসাতে নিয়ে আসছি। বিচি লাগিয়েছিলাম এগুলো গার্ডেনে নিয়ে যাওয়ার জন্য। তো খুব সুন্দর করে মাশাআল্লাহ ৩-৪ দিনে আমার অনেকগুলো গাছই উঠে গেছে। বাকি গাছগুলোর জন্য ওয়েট করতেছি। আর আমাদের এখানে ওয়েদার তেমনটা ভালো হয় না। একদিন যদি রোদ হয় খুব ভালো করে, পরের দিন বৃষ্টি, মেঘলা, ঠান্ডা, স্টিল আছে। এভাবে মনে হয় মে মাসটাই যাবে। তাই আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য এই ক্লিপটা নিলাম। আর আমি গাছের এই লেবুর গাছটাতে এটা জারা লেবুর গাছ। এই গাছটাতে কিন্তু মাটি দেওয়াতে মাশাআল্লাহ অনেকগুলো নতুন, নতুন পাতা আসতেছে। আর আমি এই গাছগুলোকে ভালো করে একটু রেনোভেশন করলাম আরকি। সুন্দর করে মাটি-টাটি দিয়ে একদম পিটপাট করলাম। দেন আমি এই যে এখন যে ক্লিপটা এখন দেখাচ্ছি, এটাতেই আমি অসুস্থ হয়ে পড়লাম। ১ম দিনে আরকি অসুস্থতার কারণ। আমি একদম ভালো ছিলাম। আমার কোনো সমস্যা না, কোনো কিছু আমি সিম্পটম দেখিনি যে আমার সিম্পটম আছে তাহলে আমি রেডি থাকতাম। সকালে ক্লিপটা ছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন দেখাচ্ছি। তারপর আমি সকালে গাছ-টাছ দেখে অনেক কাজকর্ম করলাম, রান্না-বান্না করব। এটা হলো আমার গাছের কুমড়ো। লাস্ট ইয়ার আমার কুমড়ো সবাইকে দিয়ে খেয়ে আর এই কুমড়োটাই ছিল একদম লাস্টে আরকি ঠান্ডার সময় এই কুমড়োটা আমি লাস্ট গার্ডেন থেকে নিয়ে আসলাম। তো এটাকে বাসায় রাখতে, রাখতে এটা একদম ফেকে লাল হয়ে আছে। আমি ভাবছি এটা ভিতরে পচে-টচে গেছে কিনা। দেখেন কি সুন্দর। তো অনেকদিন থাকতে, থাকতে এখন আবার সামার, এখন আবার কুমড়ো আসার সময়। তো ভাবলাম একটু রান্না করে দেখি কেমন। আর কুমড়োটা এত মিষ্টি ছিল, কালারটা দেখেন কি সুন্দর। আমি কিন্তু এই বিচিগুলো দিয়ে কিন্তু এখন আবার গাছের চারা লাগিয়েছি। তো আয়ানকে আমি এখানে কুমড়োটা রান্না করলাম, অনেক কিছু রান্না করলাম। ততক্ষণ পর্যন্ত আমার কোনো ফিলিংস ছিল না আমি যে অসুস্থ হব, এত বড় একটা বিপদ আসবে। আমি রান্না-বান্না শেষ করলাম, সেই ক্লিপটাও নিতে পারি না। হঠাৎ করে আমার হালকা, হালকা পেটে ব্যথা শুরু হইছে। আমি ভাবলাম যে আমার হয়তোবা আ গ্যাস্ট্রিকে মানে অ্যাসিডিটি কোনো প্রবলেম থাকলে তো এরকম হালকা পাতলা পেটে ব্যথা করে। তো আমি গ্যাস্ট্রিক একটা ওষুধ খেয়ে নিলাম। এই যে দেখতেছেন আবার আমি এগুলোও কিন্তু খাইছি। এগুলো আয়ানকে পড়ালেখা শেষ করার পরে আয়ানের হোমওয়ার্ক শেষ করলাম বিকালে। তারপরে অনেক কাজ করলাম, ক্লিন-টিন করলাম বাসা-টাসা। আয়ানের বাবা ৫টা ৫:৩০ দিকে আসার সময় আমাদের জন্য এই খাবারগুলো নিয়ে আসছে। আয়ানের জন্য স্যান্ডউইচ, তারপর আমার জন্য ডাম্পলিং অনেক কিছু নিয়ে আসছে। তো খাচ্ছি আর আমি আবার আয়ানকে নিয়ে হাসতেছি যে আয়ান নতুন করে আমি কোক খাচ্ছে দেখতেছেন তার সে রিঅ্যাক্ট নিয়ে মানে কোক টানতে পারতেছে না। একদম নতুন কোকের যে একটা জাজ থাকে সেটা সহ্য করতে পারে না। এমনিতে সে কোনো কোক বা বলেন কোনো জুস বলেন কোনো ড্রিংকস টাইপের কোনো কিছুই খায় না। কেমনে, কেমনে এটা নিল আরকি। তারপরে আমি কি করলাম, খাবার-দাবার শেষ করে কিন্তু আমি আ সন্ধ্যার দিকে একটু বেডে আসলাম। বেডে একটু রেস্ট করতেছি। তখনই আমার পেট ব্যথা শুরু হলো। তো পেট ব্যথাতে কিরকম পেট ব্যথা সেটা মানে এক্সপ্লেইন করার মতো না। আসলে মানে আমি এটার জন্য রেডি ছিলাম না যে আমার এরকম একটা পেট ব্যথা হবে। মানে কি কারণে হইতেছে আমি নিজে বুঝতেছি না বা বাসার কেউ বুঝতেছে না, আয়নার বাবা বুঝতেছে না। কিন্তু এখন কোনো অসুস্থ হলো কিন্তু আমরা হাজারবার চিন্তা করি। যদি সিঙ্গেল থাকি তখন কিন্তু এত চিন্তা করতে হয় না। যখন একটা বেবি থাকে, বাচ্চা থাকে তখন মানে ১ পা আগালে ১০ পা পিছে হসপিটালে যাওয়ার কথা বললে
তো আমি বাসাতে যে সাময়িক ট্রিটমেন্টগুলো ছিল, যে ওষুধগুলো ছিল, গরম পানি এটা সেটা অনেক কিছু দিয়ে সারারাত্রে মানে ঘুম ছিল না। সারারাত্রে কষ্ট করে কিন্তু রাতটা পার করলাম। পরের দিন ভোরেই আর সহ্য করতে পারতেছি না। আম হসপিটালে চলে গেলাম। এটা আমার বাসার পাশে হসপিটালটা ছিল, ইমার্জেন্সিতে গেলাম। আর যাওয়ার পরে সেটা একটু পরে বলবো। বিদেশে যে কত ভুল ট্রিটমেন্ট হয়, সেই কারণে যে কি হয়েছে আমার আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আ হসপিটালে থাকার পরে আমাকে তারা সব রকমের আমার সিম্পটম গুলো বললাম, পেটের ব্যথা। তো এরা 1st এ বলল যে আমার উম আর আমি কথার মাঝে বলে নিচ্ছি, আমি এখন আপনাদের সাথে কথাগুলো শেয়ার করে আপনারা দেখতে থাকুন। এটা কিন্তু ভ্যাকসিনেটই ছিল। আমি ২-৩ দিন মানে পেট ব্যথা নিয়ে পরে আমার ননদ সাহেব বলল, "একটু ঘুরে ঘুরে আসতে ভালো লাগবে।" তো ঘুরে ঘুরে আসলাম, সেই ক্লিপটা একটু নিলাম। আর এখন আপনাদের সাথে আমি আমার যে ভুল ট্রিটমেন্ট হয়েছে সেটা শেয়ার করতেছি। তো আমার পাশে যে উডল হসপিটালটা ছিল ওইটাতে আমি 1st ইমার্জেন্সিতে যাই। ওইখানে তারা আমার সিম্পটম গুলো শোনার পর তারা আমাকে বলতেছে যে এরা 1st এ গেস করছে যে কিডনি স্টোন বা অ্যাপেন্ডিক্স বা হয়তোবা অন্য কোনো আর কোনো সিম্পটম, মানে এই যে ব্যথাটা এই ব্যথাটা এই ২ টা জিনিসে। আর বলছে ইউরিন ইনফেকশন। গ্যাস করছে। তো এরা তো পরীক্ষা-নিরীক্ষা করবে, আমরা সেটার জন্য ওয়েট করতেছি। তারা আমার পেট ব্যথাতে কোনো সিটি স্ক্যান বা কোনো রকম আল্ট্রাসাউন্ড কোনো কিছু করেনি। যা শুধু ব্লাড আর ইউরিন নিয়ে আর আমাকে স্যালাইন, ব্যথার একটা স্যালাইন দিছে। দিয়ে বলছে যে হেরা 1st এ রিপোর্টে আসে বলে যে, "ও আমার তো কোনো ইউরিন ইনফেকশন নাই।" তাহলে কি তারা মানে এটার বাহিরে যে অন্য কোনো একটা পরীক্ষা করলে তারা বুঝতে পারবে, তারা করেনি। তারপরে আবার কিছুক্ষণ পরে হেরা আমাকে বলতেছে জি-ওয়ান এর কাছে যেতে হবে, জি-ওয়ান এর আ দেখতে হবে। তো জি-ওয়ান এরটাও ওই রিপোর্টটা ভালো। তাই ওই রিপোর্টেও কিছু পায়নি। দেন পরে এরা আসে বলতেছে, "ও আচ্ছা, এটা হলো আম ইউরিন ইনফেকশন। আমরা ৭ দিন অ্যান্টিবায়োটিক দিছি, এটা চলে যাবে।" এই কথা বলে আমাকে বাসায় পার করে দিছে ৭ দিনের অ্যান্টিবায়োটিক দিয়ে। তো আমরা তো তাদের উপরেই ডিপেন্ডেন্ট ছিলাম। তারা যা বলে, তারা তো ডাক্তার, তারা তো রোগীর ভালো-মন্দ সবকিছু বুঝে। তো সেই অ্যান্টিবায়োটিক নিয়ে আমি স্টিল ওই ব্যথায় ছিল। ওই ব্যথাটা আমি ৫ দিন বাসাতে বসেছিলাম ওই ব্যথা নিয়ে। আর আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি, মেডিসিন নিতেছি। কোন রকমের কোন কিছুতেই কিছু হচ্ছে না। হালকা একটু ব্যথা কমে স্টিল যে ব্যথাটা ছিল সাইডে, আমার রাইট সাইডে ছিল সে ব্যথাটা। তো আমাকে আয়ানা বাবা লাস্টে, আমি খুব শর্ট করে এখন কাহিনীগুলো বলতেছি। এটা কিন্তু অপারেশন থিয়েটারের মধ্যে আমাকে নিয়ে গেছে, আয়ানা বাবারা ওয়েট করতেছে। তা আমার যখন ব্যথা কমতেছে না, আয়ানা বাবা বলতেছে নিশ্চয়ই এটাতে কোনো একটা কিছু হইতেছে। আর বসে থাকা যাবে না। অনেক বকাঝকা করার পরে আমি চলে গেলাম NIU তে। ওখানে একটা আটলান্টিক একটা বড় একটা হসপিটাল। ওই হসপিটালে ইমার্জেন্সিতে যাওয়ার পরে তারা সেম আমার সিম্পটম দেখে তারা বলতেছে এটা অ্যাপেন্ডিক্সের ব্যথা। অথচ আমি এই অ্যাপেন্ডিক্সের ব্যথা ৫ দিন থেকে সহ্য করতেছি। আরেক হসপিটালে আমার এটা ধরতেও পারেনি। সেই মানে তারা ক্যাট স্ক্যান করার সাথে দেখল কি আমার অ্যাপেন্ডিক্সের ব্যথা আ করতে ৫ দিন পর্যন্ত যে বাসায় ছিলাম, সেই ব্যথা থেকে অ্যাপেন্ডিক্স ইনফেকশন হয়ে এটা ফুলে গেছে। মানে এটা কিছুক্ষণ থাকলে কিন্তু, আর ১-২ দিন থাকলে বা কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা বাস্ট হয়ে যাবে। রাইট ওয়ে হেরা আমাকে সার্জারি করে বলছে। মানে এক মুহূর্তের জন্য তারা চান্স নেয় নাই যে হেরা আমাকে দেখবে, অবজারভেশন এ রাখবে, কি হয় মেডিসিন দিয়ে দেখবে, তাও না। কারণ আমি ৫ দিন পর্যন্ত এই ব্যথা সহ্য করছি বিকজ বুলশিট হসপিটালের কারণে। আর যে অবস্থা আমার হয়েছিল সেই অবস্থা হয়তোবা আল্লাহর অশেষ রহমতে, আপনাদের সবার দোয়ায় আমার একটা বাচ্চা আছে। আম তার দিকে তাকিয়ে আল্লাহ হয়তোবা আমাকে দুনিয়াতে রাখছে বা সুস্থ করছে। মানে আমার হাসব্যান্ড উছিলা ছিল। সে যদি আমাকে না বলতো, আমি তো তার ওই ডাক্তারের অপেক্ষায় ছিলাম যে আমাকে আরেকটা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ওই ডাক্তারের অপেক্ষায় আমি ১৬ তারিখ পর্যন্ত অপেক্ষা করতাম। আমি আর এখান দিয়ে অ্যান্টিবায়োটিক খেতাম। আসলে যে আমার অ্যাপেন্ডিক্সের ব্যথা উঠছে, ফার্স্ট হসপিটালের কোনো ডাক্তাররাই ধরতে পারেনি। দেখেন আমেরিকাতে কত ভুল ট্রিটমেন্ট হয়, আর অনেক ট্রিটমেন্টের কারণে অনেক মানুষ মারাও যায়। আজকে কোনো কিছু হয়ে গেলে এটার দায়ভার কে ছিল? কেউই ছিল না। কারণ আমরা তো আমার ফ্যামিলি মেম্বার কেউই জানতো না যে আমার কি হয়েছে। কারণ ডাক্তাররা যা বলে, আমরা তো আর ডাক্তার না। যাই হোক, শর্ট করে বললাম আপনাদের সাথে। অনেকে জানতে চেয়েছিলেন। তারপরে আরেকটা কথা বললে না।
যাদের বিদেশে আমরা যারা বিদেশে থাকি তারা অনেক কিন্তু অসহায় থাকি। ফ্যামিলি যাদের না থাকে আর যাদের ফ্যামিলি থাকে তারা তো খুব লাকি থাকে। আলহামদুলিল্লাহ আমি এই জিনিসের জন্য লাখ, লাখ শুকরিয়া। আমি এই ঋণ জীবনেও শোধ করতে পারব না। আমি আজকের এই ব্লগে বলতেছি। আমার আসলে বিপদে না পড়লে বোঝা যায় না। আমার যদি ফ্যামিলি না থাকতো আজ আমার কি অবস্থা হতো। আমার একটা বাচ্চা আছে। আমি ২ দিন হসপিটালে ছিলাম। এই ২ দিন কার কাছে আমার বাচ্চা রেখে আসতাম? আশপাশের মানুষের কাছে রাখি আসলেও এটাতে অনেক ইয়ে থাকে। যাদের ফ্যামিলি থাকে তারা অনেক লাকি। আমার ননদ আমাকে হসপিটালে নেওয়া থেকে শুরু করে, হসপিটালের সার্জারি থেকে শুরু করে এভরিথিং সে এখন যাকে দেখতেছেন কাঁঠাল কাটতেছে। দেন একটা রোগীর কত রকমের সেবা যত্ন লাগে। আমি হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, খাইতে পারতাম না, বাথরুমে যেতে পারতাম না। সবকিছু আমার ননদ সে আমার করছে। ইভেন তার বাসাতে আমাকে ৩ দিন ৪ দিন পর্যন্ত রাখছে। সে আমাকে আসতে দেয় না বাট আয়ান স্কুলের কারণের জন্য আমি পরে বাসায় চলে আসছি। আমি কি খাবো না খাবো তার সারাক্ষণ শুধু এই চিন্তাই ছিল। এই আমার পিছনে, পিছনে থাকতো। আমি এটার জন্য অনেক প্রাউড ফিল করি। আমার শ্বশুরবাড়ির লোকজন আমার পাশে ছিল। ইভেন আমার বিপদের সময় আমার বাচ্চাকে রাখি যে আমি হসপিটালে মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়ছি। সেটা আমার বড় অ্যাচিভমেন্ট ছিল যে আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করছে। আমার হাসব্যান্ড, তারপরে আমার ননদ, শাশুড়ি সবাই অনেক আমাকে সাপোর্ট করছে। আর সেই সাপোর্টে আজ আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি। আপনাদের সবার দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে। যাই হোক, আমি কি খাবো না খাবো তো সে আমাকে জিজ্ঞেস করতো। আমার তো খেতে মন চায় না পেট ব্যথার জন্য। তো হঠাৎ করে অপারেশন করে আসার পরে আরকি এটা আমি লাস্ট আমি যেদিন চলে আসবো বাসায় আগের দিন রাত্রে হঠাৎ কেন মন চাইলো খুব জাল কিছু খাই। তো এই ভর্তাটা রেডি করলাম। রেসিপিটা আমি দিয়েছি। আপু সবকিছু করছে। আপনাদের সাথে এই ভর্তার রেসিপিটা শেয়ার করব আমি নেক্সট ভিডিওতে। আর মাদার্স ডেতে আমি বাসায় চলে আসছি। আসার আগে দিয়ে কিন্তু আমি যে অসুস্থ আমার বাগিনা-বাগনি তারা এক পার উপরে দাঁড়ানো ছিল। তারা আমাকে কত রকমের না হেল্প করছে। মানে তারা সবাই আমাকে এত সাপোর্ট করছে। আমি এটার ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি এটা সবসময় আমার মনে থাকবে। আসলে বিপদে যদি কেউ পাশে আসে, দাঁড়ায়, সে মুহূর্তের কথা প্রতি মুহূর্তে, মুহূর্তে মনে রাখা উচিত। আল্লাহ এটাতে খুশি থাকে। আর আর কিছু বলার নাই। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারি না। হয়তোবা আমার কথা অনেক ভুল ত্রুটি হয়েছে। আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বাট অনেকে জানতে চেয়েছে আমার কি সমস্যা হয়েছে, তাই আজকের এই ব্লগে শেয়ার করা আরকি। এখানে হলো এটা হলো আমার আ ননসের ছেলে। আমার বাগিনা আমার জন্য ফ্লাওয়ার নিয়ে আসছে, বেলুন নিয়ে আসছে। আয়ানকে নিয়ে হ্যাপি মাদার্স ডে সারপ্রাইজ দিল। দেন আমার বাগনি আবার বাইরে গিয়ে আমাদের জন্য এই ব্যাগগুলো নিয়ে আসলো। এখানে ২ টা ব্যাগ দিল গিফট আমাকে। আর হলো যে আমি কথা বলতে পারি না। কথা বলতে গেলে শুধু বড়, বড় নিঃশ্বাস আসে। তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। জানি না ভয়েসটা কেমন আসবে। আমি আজকে নতুন একটা মাইক্রোফোন দিয়ে ভয়েস দিচ্ছি। এখানে ভাইয়া আমাদের সবার ৪ জন মার জন্য এই আম মাদার্স ডে এই কেকটা নিয়ে আসলো সারপ্রাইজ। ভাইয়ার মা ছিল আমার ননসের শাশুড়ি, আমার শাশুড়ি, আমি, আমার ননস আমরা ৪ জনেই মা ছিলাম। তো আমাদের জন্য এই সারপ্রাইজ কেকটা নিয়ে আসলো। ভাগিনা-ভাগ্নিদের থেকে অনেক কিছুই পেলাম। তারপর হলো এদিক দিয়ে আমি চলে আসবো। আপু তো আমাকে আসতে দিবে না, আয়না স্কুলের জন্য আমার চলে আসা। আর আপুও তাড়াহুড়া করে আমার জন্য এই রান্নাটা করলো। আমার জন্য সে অনেক কিছু রান্না করে বাট আমি কোনো কিছুই খেতে পাই না। শুধু আমার বমি ভাবটাই ছিল এই কারণেই। তো এখানে কই মাছ ভাজি করলো কড়া করে। তারপরে হলো যে এখানে গাছের মাইরা দিয়ে ডাল দিয়ে রান্না করলো, ডাল রান্না করলো, তারপরে চিকেন, দেন ব্রোকলি ভাজি আরো অনেক কিছুই করলো। এই যে আমার এটা আসাটা আমি অনেকটাই সিক ছিলাম। আমাকে দেখে খুবই বাজে লাগতেছে। বাট আমি উঠলাম আর আয়ান এই বেলুনটা আসার সময় নিয়ে আসলো মাদার্স ডে। তো সে শুধু এটা উড়াচ্ছে আর আমি বারবার আয়না বাবার সামনে যেয়ে পড়ছে। তাই আমি সরিয়ে ফেললাম আরকি। তো আমার হাতে রাখলাম। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আমাকে সাপোর্ট করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দীর্ঘ যে ৮ দিন পরে বাসা থেকে বের হচ্ছি মনে হচ্ছে যে সবকিছু অচেনা, অচেনা নতুন, নতুন লাগতেছে। খুবই ভালো লাগতেছে। বাহিরে একটা যে ফ্রেশ ওয়েদার আবহাওয়া সেটা মানে আমি অক্সিজেনটা মনে হচ্ছে যে অনেকদিন পরে নিচ্ছি। তাই একটুখানি শেয়ার করলাম বাইরের ভিউটা।